পতিত সরকারের প্রধান শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কিংবা তার নিজের ফেরা এই ব্যাপার নিয়ে আলোচনা যখন চতুর্দিকে উত্তেজনা তৈরি করছে, নানা রকমের বিশ্লেষণ হচ্ছে। শেখ হাসিনা গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলছেন তিনি ফিরবেন, ফিরে আইনের মোকাবেলা করবেন। ঠিক সেই মুহূর্তে প্রকাশ্যে আসলেন এবার আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক যখন সামনে আসলেন তখন জানা গেল ভেতরের অনেক তথ্য, এবং এটাও জানা গেল শেখ হাসিনা ফেরার যে প্রস্তুতি এবং বাংলাদেশকে প্রস্তুত করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার প্রধান দায়িত্ব দেয়া হয়েছে জাহাঙ্গীর কবির নানককে। অর্থাৎ নানকের নেতৃত্বেই সব কিছু চলছে এখন বাংলাদেশ আওয়ামী লীগের। বাংলাদেশে এবং বহির্বিশ্বে আওয়ামী লীগের এই ব্যাপারটা পরিচালনা করছেন জাহাঙ্গীর কবির নানক। তাহলে কি শেখ হাসিনা নানকের উপরেই আওয়ামী লীগের পরবর্তী ভরসা করতে চাইছেন? সম্প্রতি তিনি গতকালকে তিনি নবনীতা চৌধুরীর অনলাইন প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিয়েছেন এবং সাক্ষাৎকারে বেশ কিছু ভেতরের খবর প্রকাশ করে দিয়েছেন। অনেক খবর তিনি বলতে চাননি, কিন্তু যতটুকু বলেছেন তাতে করেই বোঝা যায় আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। সেই প্রস্তুতি কি এরকম যে তারা আরেকটা অভ্যুত্থানের চেষ্টা করছে, অভ্যুত্থানের পাল্টা অভ্যুত্থান, যে কোনো অভ্যুত্থানের একটা পাল্টা অভ্যুত্থান হয়ে থাকে একটা মোটামুটি একটা সময়ের বিরতিতে? সেরকম প্রস্তুতি কি আওয়ামী লীগ নিচ্ছে? যদি সেরকম প্রস্তুতি নিয়ে থাকে তাহলে কি দেশ আবারও উত্তপ্ত হবে? শেখ হাসিনার ফেরাকে কেন্দ্র করে দেশ উত্তপ্ত পরিস্থিতির দিকে যাচ্ছে। চলুন একটু জেনে দেখি কি বলতে চাচ্ছেন জাহাঙ্গীর কবির নানক। তাতে আমরা আতঙ্কিত হব নাকি আশ্বস্ত হব যে দেশের পরিবেশ ঠিক থাকবে, সেই ব্যাপারে আলোচনা করে বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে চতুর্দিকে জল্পনা কল্পনার ডালপালা মেলছে। শেখ হাসিনা নিজেও সরাসরি গণমাধ্যমের সাক্ষাৎকারে বলছেন তিনি ফিরছেন। বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরাতে পারছে না, তিনি নিজেই ফিরছেন। ব্যাপারটা এটা নাকি ভারত সরকার আদতে তাকে রাখতে চাইছে না, তাই তিনি হয়তো ভারত সরকারের কাছ থেকে চেয়ে নিয়েছেন এই সম্মানজনক ওয়েটা যে আপনার পাঠানোর দরকার নাই, আমি সম্মানজনকভাবে ফিরি। তাতে ক্রেডিটটা যেটা হবে যে শেখ হাসিনা এত কিছুর পরেও তিনি সমস্ত বিপদ জেনেও নেতাকর্মীদের কথা চিন্তা করে, দলের কথা চিন্তা করে দেশে ফিরলেন। এই ভাবনা ভাবার লোকেরও কিন্তু অভাব নেই। জাহাঙ্গীর কবির নানক যেটা বলছেন তাতে স্পষ্ট হয়েছে শেখ হাসিনার ফেরার যে প্রস্তুতি, বাংলাদেশকে প্রস্তুত করা এবং এয়ারপোর্টে কোটি মানুষের সমাবেশ করা, এই দায়িত্বটা নানককে দেয়া হয়েছে এবং নানক সেই প্রস্তুতি চালাচ্ছেন। প্রস্তুতি চালানোর ক্ষেত্রে সারা দেশে যে ঝটিকা মিছিল, শোডাউন, এই ব্যাপারগুলো হচ্ছে, সেগুলো এটার অংশ। এক অর্থে জাহাঙ্গীর কবির নানক সেটা স্বীকারও করে নিয়েছেন। তিনি অনেকগুলো কথা বলেছেন, যেমন বলেছেন যে 81 সালে যখন শেখ হাসিনা ফেরেন তখনও কিন্তু বাংলাদেশের মানুষ তাকে সাদরে গ্রহণ করেছিল, এবং তিনি বলছেন যে এবারের প্রেক্ষাপটটা একেবারেই ভিন্ন। তখন প্রচুর জনসমাবেশ হয়েছিল, কিন্তু এবার তিনি বলছেন অন্তত 1 কোটি মানুষ শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত হবেন। এবং তিনি সব থেকে মারাত্মক কথা যেটা বলেছেন, যেটা আতঙ্কজনক, পরিবেশ খারাপ হওয়ার জন্য আতঙ্কজনক, সেটা হচ্ছে যে বাংলাদেশ কেন, পৃথিবীর কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে যে 1 কোটি মানুষের মধ্য থেকে শেখ হাসিনাকে নিয়ে গিয়ে কারাগারে রাখবে? এই মানুষগুলো গিয়ে কারাগারের ফটক ভেঙে ফেলবে, এই মানুষগুলো গিয়ে কারাগারের ইট ভেঙে খসিয়ে নেবে, একটা করে ইট খসিয়ে নেবে, এরকম ভয়ঙ্কর কথাও কিন্তু তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে চিত্র হবে শেখ হাসিনাকে ফেরাকে কেন্দ্র করে, সেই চিত্র সারা বিশ্ব অবাক বিস্ময়ে দেখবে। 1 কোটি লোকের যে সমাবেশ, সেই সমাবেশের কথা তিনি বারবার এবং খুবই তীব্রভাবে, খুবই জোরালোভাবে বলার চেষ্টা করেছেন। ওই কথাতেই আমার ব্যক্তিগতভাবে একটু আতঙ্ক তৈরি হয়েছে ভেতরে, যে পরিস্থিতি না আবারও খারাপ হয়ে যায় দেশের। তাকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনাকে ফেরানোর যে প্রস্তুতি নিচ্ছেন আপনার দল কি সংগঠিত, নাকি এসব ঘোষণা দেশে থাকা কর্মীদের বিপদে ফেলছে আরো বেশি? তিনি বলছেন দল পুরোপুরি প্রস্তুত। তিনি বলছেন দল যে প্রস্তুত তা তো মিছিলের বহর দেখেই বোঝা যায়। বলছেন মিছিলের আকার আরো বাড়বে, এখন আমরা কৌশলে আগাচ্ছি।
অর্থাৎ সারা দেশে যে শোডাউনগুলো হচ্ছে সেটা আওয়ামী লীগের শেখ হাসিনা ফেরার প্রস্তুতির একটা কৌশল হিসেবেই তারা করছেন। এটা জাহাঙ্গীর কবির নানক মোটামুটি ফাঁসি করে দিলেন। তিনি বলছেন যে কেউ কেউ মনে করে শেখ হাসিনাকে জেলে নিলেই দলকে শেষ করে দেয়া যাবে, কিন্তু তারা আহাম্মক। অর্থাৎ যারা মনে করে শেখ হাসিনাকে শায়েস্তা করলেই দল ধ্বংস হয়ে যাবে তারা আহাম্মক, এই দাবি তিনি করছেন। তিনি বলেছেন যে ইউনূস সরকার আওয়ামী লীগের সমস্ত কিছু ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে, সমস্ত স্থাপনা গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং ইউনূস সরকারের উপরে প্রচণ্ড রাগও তিনি প্রকাশ করেছেন। এক ধরনের প্রতিশোধের একটা ইঙ্গিতও তিনি তার কথাই বলেছেন। তিনি মানে এই যে আওয়ামী লীগের মানে সর্বনাশটা যারা করেছে তাদেরকে তিনি দানব বলছেন। তিনি বলছেন যে এই দানবদের মোকাবেলার জন্য মানে কৌশল অবলম্বন করতে হচ্ছে। কখনো আমরা 3 ধাপ এগোচ্ছি, 2 ধাপ পেছোচ্ছি, কখনো 4 ধাপ আগাচ্ছি, 3 ধাপ পেছোচ্ছি, এরকমভাবে কৌশল নির্ধারণ করতে হচ্ছে। এটাই আমাদের রণকৌশল, যার সব কৌশল এখনই বলা যাবে না। তিনি সবকিছু বলছেন না, কিন্তু বলছেন যে কখনো আমরা 1 স্টেপ আগাচ্ছি, 2 স্টেপ পিছাচ্ছি, আবার 3 স্টেপ আগাচ্ছি, 2 স্টেপ পিছাচ্ছি, এইভাবে কৌশল সাজাচ্ছে। মানে তিনি দাবি করছেন তার ভাষায় যে তার নেত্রী ফেরার দিন নাকি বাংলাদেশ মুক্ত হবে। তিনি বলছেন তার মানে কি তারা মানে আমার ব্যক্তিগত প্রশ্ন যে তার মানে কি তারা আর একটা অভ্যুত্থানের পরিকল্পনা করছেন? মানে নানক বলছেন যে সেই সময় কেউ পালানোর পথ পাবে না। তার মানে আমরা খুব একটা স্বস্তির যে আবহাওয়া সেই আবহাওয়া প্রত্যাশা করতে পারছি না। এটা আমাদের জন্য, আমরা যারা সাধারণ মানুষ তাদের জন্য আতঙ্কের। তিনি বলছেন যে এই মুহূর্তে দেশের শিশুদের নিরাপত্তা নেই, মাদ্রাসায় বালাৎকার হচ্ছে, কক্সবাজারের উখিয়ার উদাহরণ দিয়েছেন, সব বিভিন্ন জায়গার উদাহরণ দিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের কিভাবে নির্যাতন করা হচ্ছে, মাকে পর্যন্ত রেহাই দেওয়া হচ্ছে না। সন্তানকে ধরতে গেলে কিংবা আক্রমণ করতে গেলে মা যখন বাধা হয়ে দাঁড়াচ্ছেন সেই মাকে কুপিয়ে মারা হচ্ছে, এরকম কথা বলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একেবারেই খারাপ সেই দাবি তিনি করছেন। তিনি প্রশ্ন করেছেন যে 24-এর আন্দোলনের সময় যে থানা লুট হয়েছিল, অস্ত্র লুট হয়েছিল, গণভবন লুট করার সময় এসএসএফ এর অত্যাধুনিক অস্ত্র যে লুট হয়েছিল সেই অস্ত্রগুলো এখন কাদের হাতে, এগুলো কোথায়, কারা ব্যবহার করছে, এই প্রশ্নগুলোও তিনি করেছেন। জাহাঙ্গীর কবির নানক মোদ্দা কথা মানে সারমর্মতে যদি আসি, যা কিছু বলার চেষ্টা করলেন তাতে আমার মনে হয়েছে তিনি এক ধরনের হুমকি দিলেন। এবং জাহাঙ্গীর কবির নানককে মানে তিনি তো একটু রুক্ষ মানে কণ্ঠস্বর তার, এমনিতেই কথা বললে মনে হয় যে হুমকি দিচ্ছেন। এই সাক্ষাৎকার যেটা দেখলাম সেখানে মনে হয়েছে যে আরো বেশি হুঙ্কার দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। এই যে হুমকি, অন্যদিকে সরকার পাল্টা হুমকি দিবে কিংবা পাল্টা ব্যবস্থা করবে, এই যে পাল্টাপাল্টি অবস্থান, পাল্টাপাল্টি কার্যক্রম, কর্মসূচি, এতে করে পরিবেশ অস্থির হবে, উত্তপ্ত হবে, সংঘর্ষের দিকে যাবে। এবং তিনি যে আরেকটা অভ্যুত্থানের কথা ভাবছেন যে কেউ পালানোর সুযোগ পাবে না, এটাই সব থেকে বিপজ্জনক বাক্য কিংবা বিপজ্জনক শব্দ। আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো এই ব্যাপারে অনেক বেশি উৎসাহিত হবে, উল্লসিত হবে, আশা বুকে আরো তারা মানে লালন করবে কিংবা মানে এক ধরনের আশা নতুন করে তৈরি হবে তাদের। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু আতঙ্কিত হচ্ছি, পরিবেশটা আবার না অশান্ত হয়, পরিবেশটা আবার না ঘোলাটে হয় এবং আবার না বাংলাদেশের উপরে নতুন করে আর একটা বিপর্যয় নেমে আসে। দর্শক, আপনার কাছে কি মনে হচ্ছে? এই যুদ্ধে কারা জিতবে, কারা হারবে, এই প্রশ্নের উত্তরের চাইতেও বড় কথা হচ্ছে এই যুদ্ধে জনগণ জিতবে কি? প্রিয় দর্শক, কেমন আছেন? একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে উপদেষ্টারা কেউই কিচেন ক্যাবিনেটে ছিলেন না। ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন তিনি একজন গণতন্ত্রকামী মানুষ, ইনিয়ে বিনিয়ে নানান ভাবে এখন বলছেন যে আমি কিচেন ক্যাবিনেটে ছিলাম না, দেশের বিরুদ্ধে যা অবৈধ চুক্তি হয়েছে আমি কিছুই জানি না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আপনি উপদেষ্টাদের মধ্যে ছিলেন কেন? আপনি এত অনেস্টি দেখান কেন? আমাদেরকে গণতন্ত্র শিখান, গণতন্ত্রের সংজ্ঞা কি সেটি আমাদেরকে বুঝিয়েছেন 20-40 বছর যাবত সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করার পর থেকে, কিন্তু সেই আপনি আপনার কি চরিত্র দেখালেন আমাদেরকে? আপনি এখন ইনিয়ে বিনিয়ে নানান ভাবে বলতে যাচ্ছেন আপনি কিচেন ক্যাবিনেটে ছিলেন না, তাহলে তখন কথাটা বললেন না কেন? আমাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে। আমরা বক্তব্যটা শুনবো এবং শুনে শুনে কিছু কথা বলবো। এই জ্বালানি উপদেষ্টা ছিলেন ফাউজুল কবির খান, উনি ছিলেন। মানে আমাদের তো এখন আর বলতে তো কোনো অসুবিধা নাই, যেহেতু কিচেন ক্যাবিনেট একটা লং স্ট্যান্ডিং প্র্যাকটিস, তাহলে আমাদের বলতে অসুবিধা কি যে উই আর দি পিপল। আমার তো শোনেন, আমি খালেদ, আমি যদি অ্যাকচুয়ালি জানতাম, আমি আন্দাজ
আন্দাজে আমি ওর নাম যদি আপনাকে বলতে থাকি, উইল ইট বি অলরাইট? আর অন্যের নাম বললেন না, আপনি নিজে ছিলেন কিনা সেটা বলেন। অন্যরা সবাই তো বলছে আমরা কেউ ছিলাম না। আপনি ক্লিয়ার করেন, আপনি জানতেন না যে কিচেন ক্যাবিনেট কাজ করছে বাংলাদেশে? সেটা কি বিদেশ থেকে এসে কাজ করছে, না কারা করছে, না বাংলাদেশের কারা? এক খলিলুর রহমান আমেরিকার সাথে আমাদের চুক্তি স্বাক্ষর করে ফেললে, আপনার কিছু জানেন না তো আপনার কিছু বললেন না কেন? এক ডক্টর ইউনূসের খলিলুর রহমান দেশটা বিক্রি করে দিল, অবৈধ চুক্তি করলো, আপনারা জানেন হচ্ছে কিছু একটা, ঘটছে কিছু একটা। স্বাক্ষর যখন হলো তখন প্রতিবাদ করলেন না কেন? 2 মাস আগে 3 দিন আগেও সরকার থেকে পদত্যাগ করলেন না কেন? তেতলাই ইনিয়ে বিনিয়ে নানান ভাবে বলে, হ্যাঁ কি দেখেন খালেদ, আমি এত বড়। হ্যাঁ, আমি জানি না, কিন্তু কিন্তু যেটা আমি বললাম, সব জায়গাতেই থাকে। এখানে হচ্ছে হয়তো ছিল, যেখানে কিছু কিছু জায়গা, সেটা সেটা প্রমাণটা হলো কিছু কিছু জিনিস। যখন আপনি আমাকে বলেন যে অমুকটা কিভাবে হয়েছিল, হ্যাঁ, অমুকটা নিয়ে ক্যাবিনেটে আলোচনা হয়েছিল কিনা। ক্যাবিনেটে দুটো জিনিস, ক্যাবিনেটে আলোচনার জন্য যে সমস্ত বিষয়গুলো দেওয়া হয় সেগুলো মিথ্যা কথা বলবো এখন কিছু মিনিমাম 2 দিন আগে আমরা পেতাম। আমি এখানে বসে এগুলো পড়তাম, পড়ে যেখানে যেখানে আমার ঘটকা ছিল সেগুলো আমি আন্ডারলাইন করতাম, যেগুলো স্পষ্টীকরণের কথা ছিল সেগুলো স্পষ্টীকরণ করে, যেখানে অবজেকশন ছিল সেখানে অবজেকশন থাকতো আমি দিতাম। হ্যাঁ, এবং আমি একা না, সবাই বাকি যার যার সাবজেক্ট বেশিরভাগ। উনি বলবেন কিন্তু কিছু 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 জিনিস যেমন অন দ্য টেবিল আছে, তখন পড়ার মতো সুযোগ থাকে না। তখন বলা হয় যে এটা খুব ইম্পর্টেন্ট, অলরেডি ডান সামথিং। এরকম 2-1টা জায়গায় 2-1টা বিষয় আছে, বাকিগুলো কিছু বিষয় আছে পড়ার মতো সুযোগ থাকে না, মানে সময় থাকে না ওনাদের। সেটা যে সিদ্ধান্তই হোক, বাংলাদেশ বিক্রি করে দেওয়া বা অন্য কিছু করা, অবৈধ চুক্তি করা, ওনারা পড়েন না, স্বাক্ষর করে দেন ডান। যেটা পড়তে পারেন না সেটা তো আপনার সমর্থন দেন কেন, বা পড়ার জন্য সময় বের করেন না কেন? সমস্ত কিছু এরা জানে, সমস্ত কিছু এরা পরিকল্পিত ভাবে করেছে। আমি সামনে আসবো না, আপনারা স্বাক্ষর করেন, আমাদের সম্মতি আছে। এই হচ্ছে ব্রিগেডিয়ার সাখাওয়াত। ফ্রুটিকা খেয়ে এখন মাইরের ভয়ে যে দেশ তো ধ্বংস করেছি আমরা, এখন সেটার ভয়ে নানান ভাবে নানান কথা বলে। চেহারা দেখাতে লজ্জা লাগে না? নির্লজ্জ। অল্পগুলো বিষয় আছে। ধরুন আইন মন্ত্রণালয় যতগুলো সংস্কার করে, অনেকগুলো 133 ও তারও বেশি আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে সমস্ত বেশিরভাগ পরিবর্তনগুলো এনেছে, তো সেইগুলো তো ধরেন তারা আইন মন্ত্রণালয় আরো কারোর সাথে আলাপ করে, হয়তো আগের থেকে সরকার প্রধানের সাথে আলাপ করে সেটা করা হয়েছে। আর সেগুলো তো হয়তো বা সরকার প্রধানের সাথে আলোচনা করে মানে কি? হয়তো বা মানে কি? সরকার প্রধান এগুলো করেছে, খলিলুর এগুলো করেছে। আপনারা সব জানেন, আপনারা লোভে বেতন পাচ্ছেন, প্রোটোকল পাচ্ছেন, সাই করে চলছেন, বুক ফুলে বলছেন, করছেন, মানুষকে অপমান করেছেন এবং ভেবেছেন আপনারা আজীবন ক্ষমতায় থেকে যাবেন, কিন্তু সেটা তো হয়নি। সেই জন্য কোনো কথাই বলেননি, এখন প্যান করতেছেন। সবার সাথে কথা আলোচনা হয়নি। সেগুলো কিছুটা ক্যাবিনেটে দেওয়ার জন্য দিয়েছে, কিছুটা হয়তো অন দ্য টেবিল এসছে। তো এরকম অনেক কিছু জিনিস যখন আসছে, তখন আবার মাঝে মধ্যে আমরা সবাই মিলে বলতে হবে না এটা এখন না, এটা ফেরত নিয়ে যান, এটাকে আবার নিয়ে আসে, বাই দেন লেট আস রিড ইট। তো অনেক ডিসিশন যেটা রেগুলার ধরেন, এটা তো হলো আপনি ক্যাবিনেটের বিষয়। ক্যাবিনেটের বাইরেও তো অনেক ডিসিশন আছে যেগুলো আপনি সবসময় সবাইকে ডেকে হয়তো ডিসিশন দেওয়া যায় না। রাইট। আপনি ওই যে অমুকটার প্রসঙ্গে এইটা একটু বলে নেই, বাণিজ্য চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেটা করা হইলো সরকার পরিবর্তনের বা নির্বাচনের 3 দিন আগে, সেটা কি ক্যাবিনেটে আলোচনা হয়েছিল? সেটা আপনাকে বলি, আমি খুব ফ্র্যাঙ্কলি আপনাকে বলি, আপনি ফ্র্যাঙ্কলি বলবেন, ফ্র্যাঙ্কলি কি বলবেন সেটা আমরা বুঝি। দেশকে ধ্বংস করছেন, অবৈধ চুক্তি করেছেন, সবকিছু আপনারা জানতেন, কিন্তু আপনি এখন আমতা করছেন। আপনি এখন আমি জানতাম না অভিনয় করছেন। অভিনয় করলে ভালো করতেন। সম্বন্ধে অন্তত আমি জানতাম না, বাকিদের কথা বলতে পারবো না। ওকে, এই আমি আচ্ছা, কি ধ্বংসাত্মক কথা বললো, আমি জানতাম না, রাষ্ট্র বিক্রি হয়ে যাচ্ছে, উনি জানতেন না, উনি ক্ষমতায়। কি মানে ধুরন্ধর, কি কথাটা বললো, রাষ্ট্র বিক্রি হয়ে যাচ্ছে, আমি জানতাম না, খলিলুর জানতেন, ডক্টর ইউনূস জানতেন সব। হাউ হোয়াই, কিভাবে সম্ভব? এই লোকটা চেহারা দেখাচ্ছে এখন। ডক্টর আসিফ নজরুলের শুনলাম যে উনি বলছেন যে আমাকে এখানে দেখা হয়নি। তো আমিও একটা আশ্চর্য হলাম যে আইন মন্ত্রণালয় ছাড়া তো আমি জানি ব্যাকিং করা ছাড়া তার তো কোনো চুক্তি ভাবে আসে না।
আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট কথা। আইন মন্ত্রণালয়ের ভেটিং ছাড়া কোনো চুক্তি হতে পারে না বা হয় না। আইন মন্ত্রণালয়ে সেটা পাঠানো হয়, ক্রিটিক্যাল কোনো কিছু আছে কিনা, আইনি জটিলতা আছে কিনা বা আইনের কোনো ফাঁক ফোকর আছে কিনা সেগুলো যাচাই বাছাই করা হয়। সেটাও করে নাই, উনি সেটা জানে। উনি সেটা জানে, কিন্তু তারপরে উনি কোনো কথা বলেন নাই। এই হলো সততা, এই হলো অনেস্টি ওনাদের। উনি বললেন উনি জানতেন না। পররাষ্ট্র মন্ত্রণালয় আপনি নিজেই আপনার এখানে না বিবিসিটা কোথায় শুনলাম যে তিনি নিজেই বললেন যে যে তৌহিদ হোসেন সাহেব বলেছেন যে তাকে এই ব্যাপারে একেবারেই রাখা হয়নি। রাখা হয়নি। সে কি আমারও আমরা যেটা আমি বলি আপনাকে আমি যেটা জানতাম প্যান করেন না, কি ভয়াবহ অবস্থা এটা বুঝেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না একটা পররাষ্ট্র বিষয়ক চুক্তি হয়ে যাচ্ছে অন্য দেশের সাথে। আইন মন্ত্রণালয় জানে না একটা বড় চুক্তি হয়ে যাচ্ছে, দেশের কোনো ভাগ পোকর আছে কিনা, আইনগত কোনো জটিলতা আছে কিনা। ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন, বিশিষ্ট নির্বাচন কমিশনার সাবেক, বিশিষ্ট গণতন্ত্র বিশারদ, গণতন্ত্র বিশ্লেষক, আইন শৃঙ্খলা, আন্তর্জাতিক অপরাধ, আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের ধুরন্ধর শয়তান এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক, মিথ্যাবাদী। ওই আপনার মার্কিন শুল্ক নিয়ে টেরিফ, রাইট, রাইট, হ্যাঁ, 30% ছিল, সেটা নিয়ে একটা দেশ দরবার হচ্ছে। তখন এটা ওই যে বললাম যে অন্তর টেবিল আমাদেরকে দেওয়া হলো, খালি আমাদের পক্ষে পড়ে পেজ উল্টানো ছড়ায় পড়ে একটু দেখলাম। আমার একটা জায়গায় একটা কলিগ ছিল, আর প্লাস ফরিদা, ঠিক আছে, করবো একটা পার্লামেন্টে গিয়ে পাস হবে সামথিং লাইক, অবভিয়াসলি পার্লামেন্টে এটা আলোচনা পাস হতে। আচ্ছা যাক, এর প্যান আর শুনবো না, আপনারা শুনেছেন। আমি মূল কথা বলে দিই, এরা ষড়যন্ত্রকারী, এরা সবকিছু জানে। বিশিষ্ট গণতন্ত্র বিশারদ, বিশিষ্ট নোবেল বিশেষজ্ঞ, বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক, বিশিষ্ট নিরাপত্তা প্রতিরক্ষা উপদেষ্টা খলিলুর রহমান, ওনারা সবাই উপদেষ্টারা, কেউ বাদ যাবে না। এই যে শেখ বশির আরেক বদমাইশ বসে গেছিল ক্ষমতায়, পদ্মা সেতু করাতে 20 টাকা চালের দাম বেড়ে গেছে, যে ওই যে বাণী যে দিয়েছিল সেই শেখ বশির, প্রত্যেকটা আসিফ নজরুল, আদিলুর রহমান, এরা একদম আড়ালে চলে। আদিলুর রহমান কোনো কথা বলে না, কি কারণে বলে না? সরকারে থাকা লুটপাট সব করছে, সাংবাদিকটা ধরে কিনা। আদিলুর রহমান, ফাউজুল করিম, শিক্ষা উপদেষ্টা যারা ছিল, এত কিসের অনেস্টি? সব ডিসঅনেস্ট। তো আপনি এখন কথা বলছেন কিভাবে? আপনি পদত্যাগ করবেন, আপনি বলবেন, আপনি প্রতিবাদ করবেন, আপনি বেরিয়ে আসবেন সরকার থেকে। এরা ভেবেছিল যে এরা আজীবন ক্ষমতা থাকবে। বেরিয়ে সাখাওয়াত এখন প্যান করছে, তৌহিদ হোসেন প্যান করছে, আসিফ নজরুল জ্ঞান করছে। কি কারণে? সৈয়দ রেজান হাসানের খবর নাই, ফরিদা আক্তার করছে, কান্নাকাটি করছে, কি কারণে? এরা ভেবেছিল সারা জীবন ক্ষমতায় থেকে যাবে, অন্তত 10-20 বছর ক্ষমতায় থাকবে এরা, কোনো চিন্তা নাই, চুক্তি মুক্তি যা আছে সব করে ফেলো, আমরা থাকলেই হলো। সেই জনগণের চাপ এবং নির্বাচন দেওয়ার জন্য যে একটা আন্তর্জাতিক চাপ, বিশেষ করে দেশের জনগণের চাপ যে ছিল, সেই চাপের কাছে এটা পরাজিত হয়েছে। হ্যাঁ, এখন ওই যে কিছু লোক আছে নির্লজ্জ, তো এগুলো ভাইয়া, এরা ওই এসে আমি আসলে কিচেন ক্যাবিনেটে আমাকে জানানো হয়নি এগুলো বলে এখন জনগণের কাছে আলটিমেটলি জনগণের কাছ থেকে জানান দিচ্ছে আমরা কিছুই জানি না। নো মার্সি ব্রাদার, নো মার্সি, লাউড এন্ড ক্লিয়ার। আপনারা সমস্ত বদমাইশি করেছেন। আপনাকে জানতাম, আপনি অনেস্ট পিপল, আপনি একেবারে এত অনেস্ট, আমাদেরকে গণতন্ত্র, স্বৈরতন্ত্র, যুদ্ধ বিরোধী নিরাপত্তা বিশ্লেষক হিসেবে আপনি নিজেই, এখন আপনার বিশ্লেষণ এখন আমরা করবো।